হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা আজকে হচ্ছে লেকচার নাম্বার 12, চ্যাপ্টার 3B। তো চ্যাপ্টার 3 এ খুব বেশি প্রবলেম ছিল না। ২-১ টা প্রবলেম তোমরা আমাকে জানাবা। আমাকে জানালে আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে লিমিট এক্সিস্ট করলে অবিচ্ছিন্নতা যাচাই করা আরকি। যে একটা ফাংশন কি কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস, এটা আমাদেরকে জাস্টিফাই করতে হবে আরকি। তো আমাদের ফার্স্ট এর ডেফিনিশন হচ্ছে লিমিটের ডেফিনিশনই। মানে লিমিট এক্সিস্ট করলেই তো আমরা যে ইটারেটেড লিমিট যে আমরা বের করছি এবং সেটার লিমিট বিদ্যমান থাকলে তখনই আমরা বলব যে ফাংশনটা কন্টিনিউয়াস। আদারওয়াইজ আমরা বলব যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো এখানে আমরা জাস্ট শুরু করতে পারি। আমাদের প্রবলেমটা ডেফিনিশনটা না তোমরা নিজেরা পড়লেও হইল। x এবং y চলকের ফাংশন f of x, y কে এই বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে, মানে কন্টিনিউয়াস বলা হবে যদি প্রত্যেক এপসিলন গ্রেটার দ্যান 0, বা তুমি বলতে পারো ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা এপসিলনের জন্য একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল পাওয়া যায় বা বিদ্যমান থাকে, যেন f of x, y মাইনাস ab লেস দেন এপসিলন হয় যখন x, y থেকে ab এর x, y থেকে a, b এর ডিস্টেন্স, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ডেল হইতে হবে। আমরা প্রিভিয়াস ক্লাসে এটা ডিসকাস করছি, গ্রাফিক্যালি যতটুকু সম্ভব ততটুকু দেখাইছি। এটাই হচ্ছে দুই চলকের। তো আমরা এখানে হচ্ছে যে অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য বলবো যে ফাংশনটা প্রথমে আমরা ইটারেটেড লিমিট মানে পুনরাবৃত্তিক লিমিট দিয়ে যাচাই করব। পুনরাবৃত্তিক লিমিট যদি না হয় তাহলে আমরা সরাসরি বলে দিব অবিচ্ছিন্ন। আর যদি পুনরাবৃত্তিক যদি লিমিট বিদ্যমান থাকে তখন আমরা y equal to mx অথবা mx স্কয়ার অথবা যে কোনো একটা ফাংশনের রেসপেক্টে বের করব, m বের করব। যদি লাস্ট পর্যন্ত ফাইনালি m থাকে তখন আমরা বলব যে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন হয়, সুতরাং লিমিট বিদ্যমান নয়, ফাংশনটা বিচ্ছিন্ন। আর যদি একটা কনস্ট্যান্ট মান থাকে, আমরা কয়েকটা এক্সাম্পল করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একদম প্রবলেম থেকে শুরু করি। এখানে আমরা কয়েকটা প্রবলেম আছে, বেশি না ৬-৭ টা প্রবলেম। আমি যতটুকু পারি ততটুকু ডিসকাস করব। এক্সাম্পল নাম্বার 4, দেখাও যে নিচের ফাংশনটি এত বিন্দুতে অ্যানালিটিক ফর্মে আছে। এক্সাম্পল নাম্বার 4, আমি কোশ্চেনটা লিখে ফেলি তারপর। আমাদের কোশ্চেন লেখা শেষ। এক্সাম্পল নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4 প্রবলেমটা কি বলল? দেখাও যে ফাংশনটি 0 বিন্দুতে আমার, মানে এটা পয়েন্ট দেওয়া আছে, 0 বিন্দুতে বিচ্ছিন্ন দেখাইতে হবে। যেখানে f of x, y অ্যানালিটিক ফর্মে আছে যে x, y নট ইকুয়াল টু যখন 0 হবে তখন হচ্ছে f of x, y পরিবর্তে আমরা এটাই ইউজ করব। আবার x, y যখন সরাসরি 0 হবে তখন এই f of x, y ইকুয়াল টু 0 এটা দেখাবো। তো আমরা প্রথমে পুনরাবৃত্তিক লিমিট দিয়ে শুরু করি। সলিউশন, এখানে লিমিট কোন পয়েন্টে বলছে? x টেন্ডস টু 0 অ্যান্ড লিমিট y টেন্ডস টু 0 f of x, y। তাহলে f of x, y ইকুয়াল টু কি হবে? যেহেতু x টেন্ডস টু 0 মানে তো সরাসরি 0 না, x ইকুয়াল টু 0 না, ইকুয়াল টু 0 আর টেন্ডস টু 0, তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে। টেন্ডস টু মানে জাস্ট নিয়ারেস্ট টু 0, 0 এর খুবই কাছাকাছি মান। তাহলে আমরা x, y যেহেতু সরাসরি 0 না, তাহলে আমরা x, y এর পরিবর্তে f of x, y এর পরিবর্তে কোনটা ইউজ করব? f of x, y এর পরিবর্তে এটা ইউজ করব। x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তো ফার্স্টে আমরা y ইকুয়াল টু 0 ইনপুট দিই। লিমিট x টেন্ডস টু 0, y ইকুয়াল টু 0 ইনপুট দিলে x স্কয়ার বাই x স্কয়ার, এটা 0 থাকি গেল। লিখলে লিখতে পারো প্লাস 0, এরপরে কাটাকাটি করলে আমার কেটে ফেলবে। এখন কিন্তু 0 বসাইতে পারবে না। 0 বসাই দিলে আনডিফাইন্ড হয়ে যাবে। আগে হচ্ছে যে অ্যালজেব্রিক কাজ থাকলে সেটা করেই ফেলতে হবে। আল্টিমেটলি থাকতেছে 1। তো 1 এর যে 0 বসানোর কোনো কাজ নাই। তাহলে আমরা পেলাম যে 1। এরপরে আমরা যদি আবার বসাই, আবার লিমিট, এবার হচ্ছে y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, f of xy, f of xy equals to same method, y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আমরা কার ভ্যালু বসাবো? এবার হচ্ছে যে আমরা x এর ভ্যালু বসাবো আগে। x এর ভ্যালু এখানে 0 বসাই দিব, এখানে 0 বসাই দিব। থাকতেছে মাইনাস y স্কয়ার, লিমিট y টেন্ডস টু 0, তাহলে মাইনাস 0 মাইনাস একটা লাইন লিখতে পারো, 0 প্লাস y স্কয়ার, এরপরে কাটাকাটি গেলে মাইনাস 1 থাকে। আরেকটা লাইন লিখিও, এখানে লিখিও না, শুধু মাইনাস 1 দিলে লিমিট আছে এটা বোঝা যাচ্ছে না। লিমিট y টেন্ডস টু 0, মাইনাস 1। তো মাইনাস 1 এ তো বসানো যাচ্ছে না, ভেরিয়েবল যেহেতু নাই, মাইনাস y। তার মানে আমাদের কি হলো? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি করলো না? ম্যাচ করলো না।
লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বলতেছে ইটারেটেড লিমিট ম্যাচ করলো না, মানে পুনরাবৃত্তির লিমিট ম্যাচ করলো না। পুনরাবৃত্তিক লিমিট ম্যাচ না করলে সরাসরি তুমি বলে ফেলতে পারবা যে এটা লিমিট বিদ্যমান নাই। তো লিমিট বিদ্যমান না থাকলে তাহলে ফাংশনটা কি অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো আমরা বলতে পারি লিমিট যেহেতু যেহেতু লিমিট x tends to 0, লিমিট y tends to 0, f of x comma y not equal to লিমিট y tends to 0, লিমিট x tends to 0, f of x, মানে এই দুইটা যেহেতু ইকুয়ালই না তাহলে লিমিট অবশ্যই কি নাই, বিদ্যমান নাই। সুতরাং লিমিট x কমা y মানে যুগপৎ লিমিটটার বিদ্যমানই নাই, 0, 0 f of x y বিদ্যমান নাই। বিদ্যমান না থাকলে বিদ্যমান নেই। সুতরাং f of x y এটি অবিচ্ছিন্ন ফাংশন। সো f of x y 0, 0 বিন্দুতে f of x y বিন্দুটা উল্লেখ করতে হবে, অবিচ্ছিন্ন আসলে কোথায় বিদ্যমান নাই সেটা বলতে হবে। f of x y 0, 0 বিন্দুতে, বা বই থেকে লিখে ফেললে হবে বইয়ের মতো, আমাকে আর প্যারা দিও না, বিন্দুতে বিচ্ছিন্ন। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আমাদের কোশ্চেন লেখা শেষ, আমরা এক্সাম্পল নাম্বার 5। তো এটা আসলে আমি প্রথমে আমার মেথডে করে ফেলছিলাম, ভিডিওটা 2 বার করতে হয়েছে। পরে বই খুলে দেখলাম যে এটা বইয়ে অন্য মেথডে করা আছে। তো ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে তিতাস পাবলিকেশনের বইয়ের সাথে কোনো আন্ডার এস্টিমেট করা যাবে না। ঠিক আছে? তো আমাদের প্রবলেমটা হচ্ছে কি, আমি প্রথমে হচ্ছে যে বইয়ের নিয়মটা করায় দিব, পরে চাইলে তোমরা অন্যটা করবা। তবে আমার সাজেশন থাকবে পরীক্ষার খাতায় যে তিতাস বই অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির যে বইগুলো আছে এই বইয়ের বাইরে না করার জন্য। কারণ তোমার খাতায় কোথায় যায়, কার কাছে যায় সেটা তুমি জানো না। তো একটা ফাংশন দেওয়া আছে x³ প্লাস y³ x² প্লাস y² xy। তো আমাদের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরামটা আমরা পড়ব। স্যান্ডউইচ থিওরাম হচ্ছে যে সাপোজ একটা ফাংশন হচ্ছে যে মনে করে L0 থেকে g of x 0 থেকে বড় আবার 0 থেকে কি পাইলা, ছোট পাইলা। তখন তুমি সরাসরি বলতে পারবা যে ফাংশনের লিমিটটা কোথায় করে, কনভার্স করে g of x এর 0 তে কনভার্ট করে। মানে একটা জিনিস 0 থেকে বড়ও পাইলা গ্রেটার ইকুয়াল 0, আবার 0 থেকে ছোটও পাইলা। তখন এই জিনিসটাকে কি করতে হবে, এই জিনিসটার লিমিটই হচ্ছে যে 0, মানে ইকুয়াল টু 0 এই জিনিসটা বুঝাবে। তো প্রথম কাজ হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু অ্যাবসোলিউট ভ্যালু নিব। অ্যাবসোলিউট ভ্যালু মানে অলওয়েজ পজিটিভ ভ্যালু আরকি। তো অলওয়েজ পজিটিভ ভ্যালু অবশ্যই গ্রেটার ইকুয়াল 0। এই জিনিসটা আবার বইতে একটু এক্সপ্লেইন করা নাই। শয়তানগুলো যে কেন এক্সপ্লেইন করে না কে জানে। মনে টিচাররা প্রাইভেট পড়ানোর জন্য মনে এক্সপ্লেইন করে না। যাতে টিচাররা প্রাইভেট পড়াইতে পারে। টিচাররা প্রাইভেট না পড়াইতে পারলে তো বইয়ের বিরুদ্ধে থাকবে। সলিউশন এখানে। একটু বুঝতে হবে আমাদের x³ প্লাস y³ এটার আমরা অ্যাবসোলিউট ভ্যালু নিলাম। এটার অ্যাবসোলিউট ভ্যালু মানে কি? এটা অবশ্যই গ্রেটার ইকুয়াল 0, এটা পরের লাইনে দেখাবো। লেস দ্যান ইকুয়াল টু জাস্ট অ্যাবসোলিউট ভ্যালুটাকে আমরা হরটাকে আলাদা করে ফেলবো। হরটাকে একবার x³ এর নিচে লিখবো, আবার একবার y³ এর নিচে লিখবো। সো এটাকে আমি লিখতে পারি x³ বাই x² প্লাস y² প্লাস y³ বাই x² প্লাস y²। এখন আমাদের একটা ফর্মুলা আছে, ইনইকুয়ালিটির ফর্মুলাটা আমরা মনে হয় পড়ছিলামও, যে কোনো কিছুর উপরে a প্লাস b অ্যাবসোলিউট ভ্যালু নিলে সেটাকে যদি আলাদা করে ফেলো a প্লাস b, তুমি চাইলে এটা a b এর দুইটা মান নিয়ে দেখলেও হবে। এখন এই অ্যাবসোলিউট ভ্যালুটাকে আমরা আলাদা করে ফেলবো। অ্যাবসোলিউট ভ্যালু এটা পুরোটার উপর আছে, আমরা একবার এটার উপরে নিব, একবার এটার উপরে নিব। তখন এটা কি হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল হয়ে যাবে। সো গ্রেটার ইকুয়াল x³ বাই x² প্লাস y² প্লাস y³ বাই সরি y³ বাই x² প্লাস y²। আচ্ছা, এখন আমার x² প্লাস y² এই জিনিসটা কি? এই জিনিসটা একটা পজিটিভ নাম্বার। কারণ x² ধনাত্মক, y² ধনাত্মক। তাহলে এটার উপরে তোমার আলাদা করে অ্যাবসোলিউট ভ্যালু দেওয়ার দরকার নাই। যেকোনো পজিটিভ টার্মের উপরে অ্যাবসোলিউট ভ্যালু দিলেও সেটাকে চাইলে তুমি বাদ দিতে পারো, আবার চাইলে অ্যাবসোলিউট ভ্যালু দিতেও পারো। তো সেজন্য আমরা কি করব? এটার উপরে আমার অ্যাবসোলিউট ভ্যালু দেওয়ার দরকার নাই।
এটার ইকুয়াল হবে যে এটা। এটা হচ্ছে যে কার ইকুয়াল? এটা হচ্ছে যে এটার ইকুয়াল। এই লাইনটার ইকুয়াল হচ্ছে যে এটা। তবে এই পুরা জিনিসটা আবার এটার থেকে বড় হবে। সেজন্য এখানে একটু কনফিউজড হওয়া যাবে না যে লেস ইকুয়াল আবার কেমনে ইকুয়াল হয়ে গেল। আশা করি তোমরা জানো। তারপরে কনফিউশন থাকলে আমরা বলবা। তাহলে এক্স কিউব অ্যাবসলিউট ভ্যালু নিলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব অ্যাবসলিউট ভ্যালুটা আলাদা করে ফেললাম। হরের উপরে আমার অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার দরকার নাই। আচ্ছা। এর পরের লাইনে এক্স কিউবকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স কিউবকে আমি লিখতে পারি এক্স কিউব অ্যাবসলিউট ভ্যালু তো এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স অ্যাবসলিউট ভ্যালু। এক্স স্কোয়ার উপর তো অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার দরকার নেই। তাহলে এক্স স্কোয়ার এমনি থাকবে যে কোনো স্কোয়ার আসে অলওয়েজ পজিটিভ শুধু এক্স। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কোয়ার অ্যাবসলিউট ভ্যালু এক্স এটা চাইলে উপরেও লিখতে পারতাম। বইয়ের মতো লিখলাম আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন আমাদের মেইন যে জিনিসটা এটা একটু বোঝার দরকার আছে এটা আমি ক্যান্সেল করে ফেলি। আচ্ছা মেইন যে জিনিসটা দরকার আছে তুমি এক্স এর যে কোনো একটা মান নাও মনে করো এক্স এর মান নিলা তুমি 2 তাহলে 2 স্কোয়ার ওয়াই এর ভ্যালু 2 স্কোয়ার প্লাস সামথিং। এখন ওয়াই স্কোয়ার এর ভ্যালু লিস্ট 0 হবে যেহেতু পজিটিভ নাম্বার। মানে লিস্ট ওয়াই এর ভ্যালু 0 হইতে পারে অথবা তার থেকেও কি হইতে পারে? বড় হইতে ওয়াই এর ভ্যালু -2 দিলেও এটা পজিটিভ আসবে, 0 দিলে 0 আসবে, 2 দিলেও পজিটিভ আসবে। তার মানে হরটা হচ্ছে 4 আমার লব হচ্ছে যে 4 নিচে হচ্ছে 4 প্লাস আরো সামথিং আছে। সামথিং সেটা গ্রেটার দ্যান 0 কত হবে আমি জানি না। তবে সেটা 0 র থেকে অবশ্যই কি হবে? বড় হবে। তাহলে লব ছোট, হর বড়। সাপোজ 4/5 তাহলে কখনো যদি হর বড় হয় সেটার মান অবশ্যই লেস দ্যান 1 হবে। লেস দ্যান 1 আর 0 যদি y এর ভ্যালু 0 হয়ে যায় দেন হচ্ছে যে 1 হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই এখানে হরটা হচ্ছে বড়, লব হচ্ছে ছোট। তাহলে এটার ভ্যালু যদি y এর ভ্যালু যদি 0 হয়, y এর ভ্যালু যদি 0 হয় দেন হবে যে 1 আর 0 থেকে বড় হলে লেস ইকুয়াল 1। তার মানে এখানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা এখন লেস ইকুয়াল হয়ে যাবে। লেস ইকুয়াল এটা পুরোটা সমান 1 absolute value of x plus 1 into absolute value of আমার সাথে লিখে দিবা x square by x square plus y square less equal 1 and y square by same y square এর জন্য same less equal 1। তারপর এটা সমান তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি absolute value of x cube plus y cube সরি x cube plus y cube divided by x square plus y square less equal x প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই। এখন আমার এক্স ওয়াই এর ভ্যালু কি? এক্স ওয়াই এর ভ্যালু 0, 0 এর জন্য ফাংশনটা কি হবে? এক্স ওয়াই এর ভ্যালু যখন 0, 0 থাকবে তখন ফাংশনটার ভ্যালু এক্স এর ভ্যালু 0 হইলেও 0, ওয়াই এর ভ্যালু 0 হইলেও 0 টেন্ডস টু 0 বসাতে পারি। তাহলে এটার আল্টিমেটলি কি হবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 0। আচ্ছা, তো এটা কি? এটা পুরাটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। এটার মান হচ্ছে 0 থেকে ছোট। তো অ্যাবসলিউট ভ্যালু এটা হচ্ছে পরম মান। তো পরম মান অলওয়েজ পজিটিভ অথবা 0 আসবে। তার মানে এটা 0 থেকে বড় এবং 0 থেকে ছোট। তাহলে মেইন ফাংশনটা বা -0 বা ওইভাবেও দেখাইতে পারি আমরা অ্যাবসলিউট ভ্যালু সামথিং 0 বা 2 দিতে পারি। তখন a এর ভ্যালু কি -2 থেকে বড় এবং 2 থেকে ছোট। এই ফর্মুলাটাও ইউজ করতে পারি। তার মানে আমার মেইন ফাংশনটা অ্যাবসলিউট ভ্যালু যদি তুলে ফেলি তাহলে আমি লিখতে পারি -0 থেকে বড়। তো -0 মানে আল্টিমেটলি 0 আরকি। অ্যাবসলিউট ভ্যালু উঠে যাবে। এক্স কিউব বইতে এই জিনিসগুলো এক্সপ্লেইন করে নাই। এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 0। তো -0 মানে 0 আল্টিমেটলি আমি এই লাইন লেখার দরকার নেই। তুমি সরাসরি 0 ই লিখতে পারবা। 0 লেস ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 0। তো একই ফাংশনের ভ্যালু আমরা পাইলাম যে 0 থেকে বড় আবার 0 থেকে ছোট। তাহলে বাই স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ স্কুইজ থিওরামও বলেন, স্যান্ডউইচ থিওরাম। তাহলে এটার লিমিট কার দিকে টেন্ডস করবে? টেন্ডস টু 0 হবে। তো পরের লাইনে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 আমরা যুগপৎ লিমিট লিখলাম। x টেন্ডস টু 0 সাইমালটেনিয়াস লিমিট x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু সরাসরি 0 লিখে ফেলতে পারো। দ্যাট ইজ x স্কোয়ার দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 0
and y tends to 0, f of xy equal to 0, and আমরা কি জানি, আবার আমরা জানি যে f of 0 equal to কি ফাংশনাল ভ্যালু যে 0, তার মানে লিমিটে এক্সিস্ট করতেছে, আবার ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালুও সেম আসতেছে। সো f of xy is continuous at 0, 0, 4. এখন এটা চাইলে তোমরা y equal to mx ধরেও করতে পারো। তবে আমি সাজেস্ট করব সেটা করবা না। সেটা করলে কি হবে, y equal to mx ধরলে আমি জাস্ট এমনি নোটে দেখাই দিচ্ছি যে লিমিট x tends to 0, y tends to 0, তাহলে আমার f of x কিউব প্লাস y কিউব x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আমরা একসাথে একটা দুইটা লিমিট লিখে ফেললাম। আচ্ছা, তো y equal to যদি mx বসাও, লিমিট x tends to 0, লিমিট y tends to 0, এখন y equal যদি mx বসায় দাও তাহলে কি হবে, x কিউব প্লাস m কিউব x কিউব x স্কোয়ার প্লাস m স্কোয়ার x স্কোয়ার, এরপর x স্কোয়ার কমন নিয়ে একটা x কাটাকাটি যাবে গা, লিমিট x tends to 0, লিমিট y tends to 0, ইন কেস যদি যেটা করছি সেটা যদি ভুলে যাও আর কি, তো ভুলে গেলে তো কিছু করার নাই, ভুলে গেলে তখন হচ্ছে যে এইভাবে করে ফেলবা, তোমার কাছে তো একটা নিয়মই আছে 1 প্লাস m স্কোয়ার, তো x স্কোয়ার কেটে দিলা, নাম্বার মানে পাওয়ার সম্ভাবনা 50-50%। আমি তো আর টিচার সম্পর্কে জানি না, তুমিও টিচার সম্পর্কে জানো না। এখন x tends to 0, y এর ভ্যালু 0 বসাতেই পারবা না, এখানে আলটিমেটলি y যেহেতু নাই, 1 প্লাস m কিউব ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার। এরপরে তুমি যদি x এর লিমিট 0 বসায় দাও, এখন x এর লিমিট যদি 0 বসায় দাও, তাহলে আলটিমেটলি পুরা মানটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। পুরা মান 0 হয়ে যাচ্ছে মানে which is not defendable, তার মানে এটা m এর ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিট কিন্তু কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তার মানে এই ফাংশনটা হচ্ছে লিমিট এক্সিস্ট করে, লিমিট বিদ্যমান। তো লিমিট বিদ্যমান যেহেতু আছে, যদি এখানে m এর কোনো রাশি থাকতো, এখানে যদি কোনো m থাকতো, তাহলে হচ্ছে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য লিমিট ভিন্ন ভিন্ন আসতো। তখন লিমিট হচ্ছে যে ফিক্সড না আরকি, লিমিটটা হচ্ছে ডিফারেন্স আসতো। আর যদি m থাকতো, তখন বলতে পারবা না যে বিদ্যমান নাই। তখন বলবা যে বিদ্যমান নাই। আর যদি m না থাকে, তখন বলবা যে বিদ্যমান আছে। তো এইভাবে করেই আসতে পারো। যদি ওটা মেইনটা ভুলে যাও, তখন করে আসবা। তবে আমার সাজেশন হচ্ছে এভাবে করবা না আরকি। এর পরের প্রবলেম, আমি ফার্স্টে যখন ভিডিও বানাচ্ছিলাম, তখন এইভাবেই করে ফেলছি। পরে যখন বই দেখলাম, বই দেখে দেখি যে এটা তো চেঞ্জ। পরে ভাবলাম যে না, চেঞ্জ ভাবেই করে দিই। তোমরা আবার মার্কস-টার্কস না পেলে আমাকে বকা দিবা। এরপর আমাদের আরেকটা প্রবলেম, আমরা কোয়েশ্চেনটা লিখে ফেলি। আমাদের এরপরে এক্সাম্পল নাম্বার হচ্ছে যে 6। তো এক্সাম্পল নাম্বার 6 ও সেইম প্যারা। তো সেইম ভাবে আমাদের মনে রাখতে হবে। বইগুলো কেন এক্সপ্লেইন করে না আমি জানি না। বইগুলো এক্সপ্লেইন করলে আমরা নিজেরা পড়তে পারতাম। তো এটা বুঝার আগে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। সেটা হচ্ছে যে পিথাগোরিয়ান ইনিকুয়ালিটি। তো পিথাগোরিয়ান ইনিকুয়ালিটিটা হচ্ছে কি? সাপোজ মনে করো একটা পয়েন্ট আছে, x পয়েন্ট, y পয়েন্ট। ঠিক আছে? এখন তার মানে এতটুকু হচ্ছে x, এই ডিসট্যান্সটা হচ্ছে x। তো x তো পজিটিভ x, এজন্য আমরা পরম মান দিয়ে লিখলাম যে মূল বিন্দু থেকে অ্যাবসোলিউট ভ্যালু মানে হচ্ছে ডিসট্যান্স ফ্রম অরিজিন, মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে এতটুকু যদি y হয়, তাহলে এই ডিসট্যান্সটা হবে কি? স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, অথবা মূল বিন্দু থেকে, মূল বিন্দু যদি 0, 0 হয়, তাহলে এই ডিসট্যান্সটা হবে। এখন আমরা কি জানি, যে কোনো ট্রায়াঙ্গেলের অতিভুজটা অবশ্যই তার ভূমি থেকে কি হবে? বড় হবে। কিন্তু বই শয়তান কোত্থেকে আমরা জানি লিখে ফেলছে। তোরা জানোস কিন্তু আমরা তো জানি না। শয়তানের হাড্ডি। সলিউশন। উই নো। তাহলে আমরা জানি, আমরা কি জানি? অ্যাবসোলিউট ভ্যালু লেস ইকুয়াল, আর লেস ইকুয়াল দিছে কারণ হচ্ছে যদি x, y এর মান যদি 0, 0 হয়, তখন পুরা বিন্দুটা এখানে হবে। x এর মানও 0 হবে। তারপর মূল বিন্দু থেকে ওই মূল বিন্দুর দূরত্বই 0 হবে, যার জন্য ইকুয়াল দিছে। x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে অ্যাবসোলিউট ভ্যালু অফ x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার লেস ইকুয়াল 1। এটা আমরা পাইলাম, এতটুকু আমরা রেখে দিলাম। এখন আমার মেইন ফাংশনটা অ্যাবসোলিউট ভ্যালু নেব। মেইন ফাংশন কি আছে? নাও, আবার বা এখন লিখলে হলো এখানে অ্যাবসোলিউট ভ্যালু অফ xy ডিভাইডেড বাই স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। অ্যাবসোলিউট ভ্যালুকে আমরা আলাদা করে ফেলি। আলাদা করলে কি থাকতেছে? অ্যাবসোলিউট ভ্যালু অফ x, অ্যাবসোলিউট ভ্যালু অফ y, স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা ঠিক আছে, আলাদা করে ফেললাম। এখন এই পুরাটার মান কত? তো বই চেক করতে হয় মাঝে, মাঝে। এই পুরাটার মান হচ্ছে যে 1 এর থেকে ছোট। তো আমরা এই ছোট জিনিসটার পরিবর্তে একটা বড় মান লিখব 1। তো সেইজন্য আমার পুরা মানটাই কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। 1
অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই, মানে আমরা এটার পরিবর্তে কি লিখছি, একটা বড় মান 1 লিখছি, সেজন্য এটা পুরাটা এটা থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে। এরপরে আমরা চাইলে আরেকটু আলাদা করে ফেলতে পারি। ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করলে একই জিনিস থাকবে, স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা লাইন লিখি, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই। এখন এই ওয়াই এর পরম মানটা আমরা যদি, আমাদের পয়েন্ট কি, এক্স ওয়াই পয়েন্টে ছিল না, এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি ছিল, 0 ছিল, 0 0 ছিল। তার মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যদি 0 বসাই, এটা আল্টিমেটলি কি আসতেছে, 0 আসতেছে। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ওয়াই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 0। তো কোনো কিছু লেস দেন 0 মানে তাহলে আমরা ফর্মুলা ওয়াইজ অ্যাবসলিউট ভ্যালু ফর্মুলা কি জানি, এটা -0 থেকে বড় হবে এবং পরম মান যদি তুলে দিই আরকি, অথবা 0 থেকে -0 থেকে 0, তো -0 আর লেখার দরকার নেই। তাহলে আল্টিমেটলি এটা কি পাইলাম, লেস ইকুয়াল এক্স ওয়াই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 0। তো একটা জিনিস বাই স্যান্ডউইচ থিওরাম, তাহলে এই ফাংশনটার মান কি হবে, সো লিমিট এক্স টেন্ডস টু 0 ওয়াই টেন্ডস টু 0 এক্স ওয়াই বাই, পাশে দিয়ে লিখতে পারো বাই স্যান্ডউইচ থিওরাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 পুরা জিনিসটাকে। সো দ্যাট ইজ লিমিট x tends to 0 y tends to 0 f of xy equal to 0। আবার আমরা কি জানি, f00 সমান কি আছে, f00 সমান 0। তো যেহেতু লিমিটও এক্সিস্ট করে, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে, সো f of xy is continuous at 0 0 0 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস শর্ট। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এরপরে আমাদের এক্সাম্পল নাম্বার 7 কোশ্চেন লিখে ফেললাম। তো ফাংশনটা সেম, 0 0 বিন্দুতে আমি আর লিখলাম না। নিচের ফাংশনটিকে 0 0 বিন্দুতে অবিচ্ছিন্ন দেখাও, বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন দেখাও যে। তো এটা এনিওয়েজ 18 এ আসছে, 04 এ আসছে। এখন আবার বই দেখতে গেলাম, দেখলাম যে এই কোশ্চেনটা আবার উল্টা নিয়মে করছে। তোমরা ওই নিয়মে, এখন আমরা একটু আগে যে নিয়মটা করছি ওই নিয়মটাই ফলো করবা। এরকম ইন্ডিভিজুয়াল ম্যাথ মনে রাখা মানে নিজের উপর অত্যাচার করা। তো আমরা একটা নিয়মই ফলো করি, এটা ফলো করতে পারো। তো আমরা কি জানি, আগের মতো সেম সলিউশন উই নো, আমরা জানি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেস দেন লেস ইকুয়াল স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পরের লাইনে আমরা যদি স্কোয়ার এই পাশে করে ফেলি, স্কোয়ারের জন্য আর অ্যাবসলিউট ভ্যালু দরকার নাই, স্কোয়ার করে ফেললে অ্যাবসলিউট ভ্যালু দরকার নাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এই পাশে ডিভাইড করে দাও, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল 1। এখন আমার প্রমাণের মধ্যে এক্স স্কোয়ারের সাথে একটা কি আছে, এক্স স্কোয়ারের সাথে একটা ওয়াই স্কোয়ারও আছে। তো ওই ওয়াই স্কোয়ারকে আমরা টেনে ফেলি, উভয় পক্ষে আমরা ওয়াই স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার তো অ্যাবসলিউট ভ্যালু আছে, সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এখন এই পুরা মানটা হচ্ছে যে কার থেকে বড়। আচ্ছা, আমরা আরেকটা লাইন লিখি, 0। আমরা যদি শুধু ডান সাইডে যদি লিমিটটা চিন্তা করি, এক্স স্কোয়ার বা লিমিট বইয়ের মতো করলেও করতে পারো, বুঝে গেলে করে ফেলতে পারবা, লেস ইকুয়াল 0। এখন এই পুরা জিনিসটা হচ্ছে কার থেকে বড়, এই পুরা জিনিসটা একটা ধনাত্মক রাশি। এই ধনাত্মক রাশি এটা 0 থেকে কি হবে, বড় হবে। অ্যাবসলিউট ভ্যালু আমরা নিছিলাম, প্রথমেই লিখতে পারতাম 0 লেস ইকুয়াল। তো পরের লাইনে আমরা লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু, এখন দিলেও দিতে পারো, সমস্যা নাই। এই বইগুলা কেন যে এরকম করে আমি বুঝি না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের জন্য একটা সুন্দর গাইডলাইন দিলে আমরা ঝামেলা থেকে বাঁচি, স্টুডেন্টরাও পড়তে টড়তে সুবিধা হয়। সো বাই স্যান্ডউইচ থিওরাম, লিমিট এক্স টেন্ডস টু 0 ওয়াই টেন্ডস টু 0 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 অ্যান্ড f of 0 0 equal to 0, so f of x is continuous at 0 0। লাস্ট লাইন লিখে দিলা শোড। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আশা করি বুঝতে পারছো। আমাদের প্রবলেম লেখা শেষ। তো আমাদের কোশ্চেনটা কি বলছে, of x y সেম, এনিওয়েজ আসছে যে 6 18 19 অনেকগুলো আসছে। এখন দেখো এখানে ওই যে রুট না থাকার কারণে ওই যে y equal to mx আর ধরে নাই, মানে y equal to mx ধরে করে ফেলছে। আগেরটাতে রুট ছিল, এই জন্য y equal to mx ধরে নাই, ওরা যে ইনইকুয়ালিটি এনে করছে। তো এখানে হচ্ছে যে আমরা সরাসরি করতে পারি, সরাসরি y equal to mx বসায় করে দিছে, আমরাও সরাসরি y equal to mx বসায় করে দিই। এখানে
লিমিট ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরি লিখছে, ধরি ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এই বরাবর আমরা এখন যাচাই করব। এফ অফ এক্স ওয়াই লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, একসাথে লিখে ফেললাম এফ অফ এক্স ওয়াই। তো এফ অফ এক্স ওয়াই কি হবে? লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স বসাই দাও। ওয়াই ইকুয়াল টু এম এক্স বসাই দিলে লিমিট এক্স টেন্স টু জিরো, আমার কাছে মনে হয় এরা একটা অঙ্ক এক একটা বই থেকে কপি করছে। ওয়াই ইকুয়াল টু এম এক্স, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা এক্স হবে, আমি তো টেনশনে পড়ে গেছি। এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার যেন ক্যান্সেল যায় আর কি। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, তাহলে এম ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম স্কোয়ার। নিচ থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে উপরে এক্স স্কোয়ার সাথে ক্যান্সেল করে দিল আর কি, যে এটা এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। এখন ওয়াই এর ভ্যালু জিরো বসাইলেও এটা সেম থাকবে, এক্স এর ভ্যালু জিরো বসাইলেও সেম থাকবে, আলটিমেটলি কি থাকবে? এম প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার। তো আমি বললাম যে লিমিটের আনসারের মধ্যে কি থাকলে, এম থাকলে এটা এম এর উপরে নির্ভরশীল, মানে এই লাইনের জন্য একরকম হবে, ওই লাইনের জন্য একরকম হবে, প্রত্যেকটা লাইনের জন্য ডিফারেন্স আসবে। তো দ্যাটস ওয়াই এটা লিমিট কি নাই, বিদ্যমান নাই। তো লিমিট বিদ্যমান না থাকলে তাহলে ফাংশনটা কি হবে? ফাংশনটা বিচ্ছিন্ন হবে। সো এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, এভাবে লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এম এক্স বরাবর এফ এর লিমিট বিদ্যমান নেই, সুতরাং এফ অফ ফাংশনটি জিরো জিরো বিন্দুতে বিচ্ছিন্ন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এক্সাম্পল নাম্বার 9। তো আমাদের কোশ্চেনটা কি? এক্সাম্পল নাম সেম, আমি কোশ্চেনটা লিখলাম না। দেখাও যে এত বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন দেখাবো। তো বিচ্ছিন্ন দেখালে তাহলে এখানে জাস্ট দেখো, এটাতে ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরতে পারবা কিনা, যেহেতু রুট টুট নাই তাহলে রুট ধরতে পারবা। এখন কত ধরবা? এম এক্স ধরলে আমার তো এক্স সিক্স বাদ দিতে হবে, এখানে এক্স সিক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউব ধরলে দেন এক্স সিক্স মিলবে। মানে আমার কথা হচ্ছে এক্স কে বিচ্ছিন্ন দেখলে বুঝবা যে এক্সটা কাটা যাবে, লাস্ট পর্যন্ত এম থাকবে। মানে বিচ্ছিন্ন কথাটা দেখলে, আর অবিচ্ছিন্ন দেখলে বুঝবা যে না এম কাটা যায়, এম টেম সব বাদ দিয়ে লাস্টে জিরো অথবা টু একটা ফিক্সড ভ্যালু আসবে। আচ্ছা, তো এখন আমরা তাহলে ধরবো, ধরে নি ওয়াই ইকুয়াল টু লেট ধরি y ইকুয়ালস টু এম এক্স কিউব, এই জিনিসটা হচ্ছে বুঝতে হবে। তাহলে এক্স কিউব কেন? জানি স্কোয়ার করলে এক্স সিক্স আসে, এই জিনিসটা বুঝলে হচ্ছে। তো সো এফ অফ এক্স লিমিট, আশা করি পারার কথা, আমি না করে দিলে হচ্ছে এগুলা, তারপরেও কোর্সে যেহেতু আছে এই জন্য আমি করে যাচ্ছি আর কি। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, তো একবার আমরা বসাই করি। এক্স কিউব ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউব, এখানে টু এক্স সিক্স প্লাস এটা এম স্কোয়ার এক্স সিক্স, উপরে নিচে এক্স সিক্স ক্যান্সেল করে দিতে পারো। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, তাহলে উপরে থাকতেছে এম, নিচে হচ্ছে যে টু প্লাস এম স্কোয়ার। এখন ফার্স্টে যদি এক্স এর ভ্যালু জিরো বসাই তাও বসতেছে না, বসবে না। ওয়াই এর ভ্যালু জিরো বসাই, আলটিমেটলি এম বাই টু প্লাস এম স্কোয়ার থাকতেছে। তার মানে ফাইনালি এম থেকে যাচ্ছে, হুইচ ইজ ডিপেন্ড উইথ এম। এম এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ফাংশনের লিমিট ভিন্ন ভিন্ন ডিফারেন্ট আসবে। দ্যাটস ওয়াই লিমিট কি নাই, লিমিট বিদ্যমান নাই। সো ফাংশনটা জিরো জিরো পয়েন্টে কি হবে? লিমিট বিদ্যমান যেহেতু থাকবে না, তাহলে জিরো জিরো পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। আমি আর এই জিনিসগুলো বোর্ড দেখলেও তোমরা বুঝে যাবা। তারপরে আমি যে বইতে যেগুলো আছে কোনো কমপ্লেইন যেন দিতে না পারো। এক্সাম্পল নাম্বার, তো এই কোশ্চেনটা হচ্ছে যে 2008 এ আসছে নন মেজরে, আবার ঢাকা ইউনিভার্সিটি এপিলেটেডও আসছে 19 এ। এটাও শয়তানগুলো আবার ভিন্নভাবে করছে। তুমি y ইকুয়াল টু mx ধরিও করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে হচ্ছে যে x4 ম্যাচ করবে না, নিচ থেকে যদি ম্যাচ করতে চাই আমরা x4 যেন কমন নিতে পারি, এই জিনিসটা আমরা দেখাই। y ইকুয়াল টু তাহলে তুমি mx ধরো, লিমিট ওইভাবেই করো আগে, পরে বইয়ের নিয়মটা ফলো করতে, বইতে তো করাই আছে, বইয়ে সরাসরি করে ফেলছে, তো বইয়েরটা আগে দেখাই। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ফোর ডিভাইডেড বাই ওয়াই ফোর। তো প্রথমে আমরা ওয়াই এর লিমিট বসাই বা অথবা এক্স এর লিমিট বসাই, যে কোনো একটা আগে বসাইতে পারি। লিমিট আমরা হচ্ছে ওয়াই লিমিটটা আগে বসেছে এক্স টেন্স টু জিরো, তাহলে ওয়াই জিরো বসালে এক্স স্কোয়ার বাই
x4 পরের লাইনে ক্যান্সেল করলে লিমিট x টেন্ডস টু 0 x² আর x4 কাটাকাটি গেলে x²। এখন সামথিং ডিভাইডেড বাই 0 আল্টিমেটলি কি হয়ে গেল? আনডিফাইন্ড হয়ে গেল। তো আনডিফাইন্ড লিমিট যেহেতু আনডিফাইন্ড তাহলে ফাংশনটা অবশ্যই কি হবে? বিচ্ছিন্ন হবে। আর চাইলে এটাকে y = mx দিয়েও করতে পারো। y = mx দিয়ে করলে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 দেন আমার কি আছে x² তাহলে y = m² বসালে m² x² x4 প্লাস 1 বাই m4 x4 তারপর x4 ক্যান্সেল করে দিলে লিমিট x টেন্ডস টু 0 x² কমন নিয়ে কাটাকাটি করলে উপরে থাকতেছে m², নিচে থাকতেছে x², 1 প্লাস m4। এখন নিচে কি থাকি যাচ্ছে? একটা x² থাকি যাচ্ছে। এখন এটা যদি 0 বসায় দাও তাহলে কি হয়ে যাবে? 1/0। 1/0 মানে আনডিফাইন্ড। সো যেহেতু আনডিফাইন্ড আছে সো লিমিট এক্সিস্ট করে না, লিমিট বিদ্যমান নাই। তো লিমিট যেহেতু বিদ্যমান নাই তো ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস। ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো এইটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3A ক্লোজ মোটামুটি। এরপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। এরপরে আমরা চ্যাপ্টার 3A না, এটা 3B সরি। মানে চ্যাপ্টার 3 ক্লোজ। এরপরে আমরা মোটামুটি এক্সাম নিয়ে ফেলবো। তারপর আমরা চ্যাপ্টার 4 এ যাব। 4 এ গিয়ে এরপর 4 এ যাওয়ার আগে আমাদের কিছু ডিফারেনশিয়েবিলিটি অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 এর কিছু কনসেপ্ট বুঝতে হবে। কারণ 2 ডাইমেনশন বুঝতে গেলে 2 চলকের জন্য বুঝতে গেলে আগে তোমাকে হচ্ছে যে 1 চলকের জন্য বুঝতে হবে। 1 চলকের জন্য বুঝলে কনসেপ্টটা তখন তুমি এই জায়গায় ইউজ করতে পারবা। ওকে বাই, বাই। ভালো থাকবা। সি ইউ নেক্সট।